আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধ নিয়ে ভেঙে পড়েছেন ট্রাম্প, উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছেন। ইরানের হামলায় বেকায়দায় আরব আমিরাত, ফুরিয়ে আসছে প্রতিরোধ ব্যবস্থা। ইরান যুদ্ধ নিয়ে ভয়াবহ বিপাকে ভারত। এবার একসঙ্গে নিরাপত্তা পরিষদের দুই প্রধানকে হারালো ইরান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীনের হস্তক্ষেপ, যা বললেন জামায়াত আমির। এবার বিস্তারিত। মাত্র এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যকে মধ্যপ্রাচ্য রণতরী না পাঠানোর পরামর্শ দিয়ে বলেছিলেন ইরান যুদ্ধে তিনি এরই মধ্যে জয়ী হয়েছেন এবং যুক্তরাজ্যের রণতরীর সহায়তা তার লাগবে না। কিন্তু সেই দাবির রেশ কাটতে না কাটতেই এখন তিনি আমেরিকার বিশেষ সম্পর্ক থাকা মিত্র দেশ, ন্যাটোভুক্ত রাষ্ট্র এবং এমনকি চীনের প্রতিও আহ্বান জানাচ্ছেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করতে রণতরী পাঠানোর জন্য। ট্রাম্পের এই আকস্মিক অবস্থান পরিবর্তন এবং এরই মধ্যে যে যুদ্ধে তিনি জিতে গেছেন বলে ঘোষণা দিয়েছেন, সেই যুদ্ধে এখন কেন বিদেশি সহায়তার প্রয়োজন দেখা দিচ্ছে, এ প্রশ্নটি জোরালো করে তুলেছে ওয়াশিংটন। আসলে ইরান এই সংঘাত থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পথ খুঁজে পাচ্ছে কিনা। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এ নতুন আহ্বান যুদ্ধের প্রকৃত পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, এ সহায়তার অনুরোধে সাড়া না দিলে ইউরোপের মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনা নেতা সি জিনপিং এর সঙ্গে তার আসন্ন শীর্ষ সম্মেলন ঝুঁকিতে পড়তে পারে। ট্রাম্প বারবার বিজয়ের দাবি করলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যা খোদ আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের অবস্থানকে দুর্লভ করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও সামুদ্রিক ড্রোন মোকাবেলা এবং মাইন অপসারণের কাজ অত্যন্ত সময় সাপেক্ষ এবং জটিল। এ পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প এখন বিদেশি নৌবাহিনীর উপর নির্ভর করতে চাইছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা জনমনে ও বিশ্ববাজারে যুদ্ধের সমাপ্তি নিয়ে আশার বাণী শোনালেও সেখানে যথেষ্ট বৈপরীত্য রয়েছে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালশ সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আধুনিক সামরিক ইতিহাসের অনন্য বিজয় বলে বর্ণনা করলেও মার্কিন সেনারা ঠিক কবে নাগাদ দেশে ফিরবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি। অন্যদিকে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট আশা প্রকাশ করেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সংঘাতের অবসান ঘটবে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানের সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুগুলোতে তাদের ধ্বংসাত্মক বিমান হামলা আরো অন্তত ৩ সপ্তাহ চলতে পারে। ইসরায়েল দীর্ঘস্থায়ী যুদ্ধে অভ্যস্ত হলেও মার্কিন ভোটার ও নেতাদের জন্য এ অনিশ্চয়তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের জন্য আরেকটি বড় মাথা ব্যথার কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। গত বছর তিনি এই কর্মসূচি ধ্বংস করার দাবি করলেও তেহরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুত রয়েছে বলে মনে করা হচ্ছে। এই হুমকি মোকাবেলায় মার্কিন স্পেশাল ফোর্সের কয়েকশো সেনার বিপজ্জনক অভিযানের প্রয়োজন হতে পারে, যা সরাসরি স্থল যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দেবে। এছাড়া ইরানের আয়ের মূল উৎস খারক দ্বীপ দখল করার পরিকল্পনাও আলোচনায় রয়েছে। কিন্তু সমুদ্র পথে এই আক্রমণ চালাতে গেলে প্রচুর মার্কিন সেনা হতাহত হওয়ার ঝুঁকি থাকে এবং ইরান যদি নিজেদের তেল স্থাপনা নিজেরাই ধ্বংস করে দেয় তবে বিশ্ববাজারে এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে। রাজনৈতিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো নতি স্বীকারের লক্ষণ দেখা যাচ্ছে না। ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তেহরান কানেই তুলছে না, বরং নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উত্থান ওয়াশিংটনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধের সংকেত দিচ্ছে। ডেমোক্রেটরা অভিযোগ করছেন, কোন সুস্পষ্ট প্রস্থান কৌশল ছাড়াই ট্রাম্প এ যুদ্ধ শুরু করেছেন এবং ইরাক বা আফগানিস্তানের মতো আরো একটি চিরস্থায়ী যুদ্ধের চোরাবালিতে আমেরিকাকে আটকে ফেলেছেন। রিপাবলিকানরা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের ভয়ে দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে থাকলে হরমুজ প্রণালী নিয়ে সৃষ্ট সংকট ট্রাম্পকে বিভিন্ন দেশের কাছে হাত পাততে বাধ্য করছে। ফলে বিজয়ের ঘোষণা দিলেও মিত্রদের রণতরী ছাড়া ট্রাম্পের পক্ষে এ যুদ্ধের সমাপ্তি টানা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ফ্রান্সের বিমান বাহিনী তাদের অত্যাধুনিক মিকা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটের মুখে পড়েছে। ফরাসি সংবাদ মাধ্যম লা ট্রিবুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের আকাশে রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে লাগাতার ইরানি ড্রোন ধ্বংস করার অভিযানে ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। অভিযানের এই উচ্চ গতির কারণে ফরাসি প্রতিরক্ষা মহলে এখন বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। প্যারিস এখন কিভাবে চলমান মিশনগুলো সচল রেখে নিজেদের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বজায় রাখবে তা নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে জরুরি আলোচনা শুরু হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিণত হয়েছে।
হয়েছে। সেই অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ এই পর্যন্ত প্রায় 1300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিশোধ নিতে তেহরান ব্যাপক হারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ও পশ্চিমা সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করছে। ইরানের এই মুহুর্মুহু ড্রোন হামলা মোকাবেলায় ফরাসি রাফাল জেটের পাইলটদের প্রতিনিয়ত মিকা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, যার ফলে দেশটির সামরিক ভান্ডারে টান পড়েছে। ফরাসি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র সংকট ফ্রান্সের কৌশলগত সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ফ্রান্সকে তাদের নিজস্ব মজুদ থেকে বড় একটি অংশ ব্যয় করতে হচ্ছে। ইরানি ড্রোনগুলোর পাল্লা ও সংখ্যা দিন দিন বাড়তে থাকায় পরিস্থিতির মোকাবেলা করা কঠিন হয়ে পড়ছে। এই সংঘাত কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ববাজার ও আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থাতেও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এমন অবস্থায় নতুন করে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সরবরাহের গতি বাড়ানো না গেলে ফরাসি বাহিনী বড় ধরনের চাপে পড়তে পারে। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান বিরোধী জোটে ফ্রান্স অন্যতম সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। তবে ড্রোন ইন্টারসেপশনের এই ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী লড়াইয়ে ক্ষেপণাস্ত্রের ঘাটতি প্যারিসের জন্য একটি বড় কৌশলগত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। লা ট্রিবিউনের তথ্য মতে এই সংকট কাটিয়ে উঠতে ফ্রান্স তাদের ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সহায়তা চাওয়া বা দ্রুত নতুন অর্ডারের কথা ভাবছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কেবল সামরিক শক্তির লড়াই নয়, বরং অস্ত্রের ভান্ডার সচল রাখার সক্ষমতারও একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তেলের দাম এবং নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত রক্তচাপ বাড়ছে ভারতের। একদিকে আমেরিকা, ইসরায়েল আর অন্যদিকে ইরানের মধ্যে চিরে চ্যাপ্টা দেখাচ্ছে ভারতকে। সাউথ ব্লক কূটনৈতিক প্রতিক্রিয়াতেই সেইটা স্পষ্ট হচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করতে চেয়েছেন যে ভারতের পতাকাবাহী দুটি ট্যাঙ্কার শনিবার নির্বিঘ্নে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য ইরানের সঙ্গে কোনো দেনা পাওনা বা চুক্তিতে যেতে হয়নি। বিনিময়ে কিছুই চায়নি ইরান। পশ্চিমকে বার্তা দিয়ে জয়শঙ্করের বক্তব্য, এটা দেনা পাওনার বিষয় না, আমাদের একে অপরের সঙ্গে বোঝাপড়ার ইতিহাস রয়েছে, তার ভিত্তিতে ইরানের সঙ্গে কথা বলেছি। হরমুজ জট কাটাতে কূটনীতির উপরেই জোর দিয়েছে জয়শঙ্কর। তিনি বলেন, আমি ইরানের সঙ্গে কথা বলছি এবং এই প্রক্রিয়া ইরানের সঙ্গে কথাবার্তা চলছে। যদি সেটা ফলপ্রসূ হয় তাহলে স্বাভাবিকভাবেই আমি সেটা চালিয়ে যাব। অন্যদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠানো নিয়ে আমেরিকার অনুরোধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা চলছে, কিন্তু আমাদের সঙ্গে ওয়াশিংটনের দ্বিপাক্ষিক স্তরে এই নিয়ে কোনো আলোচনা হয়নি। হরমুজ প্রণালী পার হয়ে ভারতের জাহাজ চলাচল নিয়ে তিনি বলেন, ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইরানের সঙ্গে ভারতের ঐতিহাসিক সংযোগ রয়েছে, বিষয়টি বিনিময়ের নয়। আমরা গত 28 ফেব্রুয়ারি, 3 এবং 9 মার্চ স্পষ্ট করে বলেছি যে ভারত উত্তেজনা কমানো, সংযম নীতি, সংলাপ ও কূটনীতির পক্ষে। পাশাপাশি সব দেশেরই ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। গত 14 মার্চ রাতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেন জয়শঙ্কর। তাদের আলোচনায় ভারতের জ্বালানি নিরাপত্তা বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও গত কয়েকদিনে 4 বার ফোনে কথা হয়েছে জয়শঙ্করের। সেখানে হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতের জাহাজের বিষয়টি গুরুত্ব পায়। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ অবশ্য এরই মধ্যে দাবি করেছেন যে ইসরায়েল এবং আমেরিকার পায়ে নুয়ে পড়ে ব্রিক্স গোষ্ঠীর গুরুত্ব হানি করেছে মোদী সরকার। তার কথায় 2025 সালে ইরানের উপর আমেরিকার হামলার পর যৌথ বিবৃতি দিয়েছিল ব্রিক্স। সে সময় ব্রাজিল ছিল ব্রিক্সের সভাপতি, কিন্তু 2026-এর সভাপতি ভারত সেই সাহস দেখাতে পারল না। জয়রামের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে খুশি করার জন্য নরেন্দ্র মোদী ব্রিক্স সভাপতির গুরুত্বকে অবমূল্যায়ন করেছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানের মৃত্যুর পর এবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করেছে। মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বরাত দিয়ে এ তথ্য জানায়। এর আগে আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা তসনিম দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সুলাইমানের নিহতের সংবাদ জানায়। গত মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। তখন এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। বুধবার রাত প্রায় 3টার দিকে ইরান নিশ্চিত করেছে আলী লারিজানি নিহত হয়েছেন। আলী লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব। 2025 সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে
এসএনএসির সচিব এবং পরিষদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। ইরানি গণমাধ্যমগুলোতে তাকে প্রয়াত সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তিনি 2008 সালের মে থেকে 2020 সালের মে পর্যন্ত 12 বছর ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও তিনি 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত সংসদে প্রিসিপলিস্ট গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে একজন মধ্যপন্থী রক্ষণশীল হিসেবে দেখা গেছে। স্পিকার হওয়ার আগে লারিজানি 2005 সাল থেকে 2007 সালের মধ্যে ইরানের প্রধান পারমাণবিক নেগোশিয়েটর বা আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন। তার ভাই সাদেক লারিজানি ইসলামী প্রজাতন্ত্রের আরেকজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সভাপতিত্ব করেন, যেটি একটি শীর্ষ সালিসি সংস্থা এবং সংসদ ও সাংবিধানিক তত্ত্বাবধায়ক সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে চূড়ান্ত সালিসকারী হিসেবে কাজ করে। সূত্র আল জাজিরা। চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার 17 মার্চ সকাল 11টায় মিরপুর 10 নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। জামাত আমির বলেন, চীন অবিরত বন্ধু পরিচয় দিয়ে চলেছে। তিনি আরো বলেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সবকিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন করে না। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা আশা করি অতীতের চেয়েও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ 50 বছরের উল্লেখ করে তিনি আরো বলেন, 1976 সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক উন্নয়ন অংশীদার। জামাত আমির বলেন, চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে। প্রিয় দর্শক, শেষ করছি আজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।